দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় হচ্ছে কেমিস্ট্রি সলিড স্টেট। ঠিক আছে, আজকে আমরা ওই সলিড স্টেট সম্পর্কে জানব। দেখো, আমরা কঠিন পদার্থের কতগুলো বৈশিষ্ট্য আমরা আলোচনা করি, কেমন? সেই বৈশিষ্ট্যগুলো আমি লিখছি। দেখো, প্রথম বৈশিষ্ট্যটা কী আছে? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকবে আর নির্দিষ্ট একটা আয়তন বর্তমান। অর্থাৎ কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার বা আয়তন, অর্থাৎ একটা নির্দিষ্ট আকার থাকবে বা শেপ থাকবে, যেটা হচ্ছে একটা কিছুটা পরিমাণ জায়গা জুড়ে অবস্থান করবে, আর তার নির্দিষ্ট একটা আয়তন বর্তমান থাকবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। ওকে, দ্বিতীয়ত বৈশিষ্ট্যটা দেখো যে কঠিন পদার্থের মধ্যে থাকা কণাগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল সেটা হচ্ছে তীব্র হয়। অর্থাৎ কঠিন পদার্থের মধ্যে থাকা, ধরলাম একটা কণা আছে, সেই কণা আরেকটা কণার উপর যে আকর্ষণ বল সেইটা হচ্ছে একদম তীব্র হয়, যার ফলে একটা কণা আরেকটা কণার সঙ্গে ক্লোজডভাবে প্যাক হয়ে থাকে। কেমন? তৃতীয়ত আছে কি, যে কঠিনগুলি সাধারণত দৃঢ় অর্থাৎ রিজিড হবে, আর কি হবে, অসংলগ্ন বা ইনকম্প্রেসিবল হয়। তাহলে কঠিনগুলো হচ্ছে কি দৃঢ় হবে আর অসংলগ্ন বা ইনকম্প্রেসিবল না স্ট্রাকচার দেখাবে। ঠিক আছে, তারপর আছে কি, যে কঠিনের ঘনত্ব আয়তন থাকবে, নির্দিষ্ট আকার থাকবে, প্লাস হচ্ছে ক্লোজ প্যাকিং থাকবে। অর্থাৎ কঠিনের যে ঘনত্বটা হবে বা ডেন্সিটি সেটা অনেকটাই বেশি কাদের থেকে, এটা হচ্ছে গ্যাস বা তরল যে পদার্থ আছে তাদের থেকে অনেকটাই বেশি কঠিনের ঘনত্ব হয়, যা তরল ও গ্যাসের থেকে অনেকটাই কী হবে, বেশি হবে। কঠিন পদার্থের আরেকটা ধর্ম কি, যে কঠিন পদার্থ ব্যাপন হয় না। অর্থাৎ যেমন গ্যাস, গ্যাস বলতে আমরা যদি ওই আমাদের স্যান্ড ডিউর কথা ভাবি বা আমাদের স্যান্ড যে স্যান্ড ব্যবহার করি, সেটা কী হয়, ওই গ্যাস আকারে লিপিডটা থাকে, ফলে সেটা কীটা অন করলে কী হয়, আমাদের গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়বে, তাই তো? স্প্রে হয়, যার ফলে গন্ধটা চারিদিকে স্প্রে হয় ব্যাপন প্রক্রিয়ায়। ঠিক সেই রকমভাবে কিন্তু কঠিন পদার্থের ব্যাপন ঘটবে না। অর্থাৎ কোনো জায়গাতে যদি কঠিন পদার্থ রাখি, সেখান থেকে তার স্মেল কোনো রকম পাবো না, বা ওই পদার্থের কোনো রকম বিস্তৃতি তোমার গ্যাসীয় দশায় হবে না, অর্থাৎ ব্যাপন হবে না। তারপর কি, যে কঠিন পদার্থের যে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট, অর্থাৎ গলনাঙ্ক আর হচ্ছে স্ফুটানাঙ্ক, যে একটা নির্দিষ্ট থাকবে, আর সেটা অন্যান্য থেকে অর্থাৎ গ্যাস বা তরল পদার্থের থেকে অনেকটাই বেশি হয়। এরপর কি, কঠিনের তাপ পরিবহন করার ক্ষমতা থাকবে, আর কি কঠিনের মধ্যে দিয়ে পরিবহন ক্ষমতা অনেকটা বেশি হয়, আমরা জানি, এগুলো আমরা জেনে আসছি। তাহলে আমরা কি জানলাম? কঠিন পদার্থের বৈশিষ্ট্য আরেকবার বলে দিই। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকবে, আয়তন থাকবে, আর কি কঠিন পদার্থের মধ্যে থাকা কণাগুলি পারস্পরিক আকর্ষণ বল তীব্র হবে। কঠিন পদার্থগুলো কী হবে, রিজিড হবে আর ইনকম্প্রেসিবল হবে। কঠিন পদার্থের একটা ঘনত্ব যেটা অনেকটাই বেশি তরল বা গ্যাসের থেকে। কঠিন পদার্থের ব্যাপন হবে না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে যে ব্যাপন হতে পারে, কিন্তু কঠিনের ক্ষেত্রে সেরকম ব্যাপন হবে না। আর কি মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট, অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এই দুটো হচ্ছে নির্দিষ্ট থাকবে, আর এটা তুলনামূলক কঠিন তরলের থেকে বেশি। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি, কঠিন তাপ ও তড়িতের পরিবাহী হবে। ওকে, এবারে আমরা কি জানবো, যে কঠিনের শ্রেণীবিন্যাস, অর্থাৎ কত ধরনের কঠিন হয় সেগুলোকে আমরা ক্লাসিফিকেশন করব। কঠিন সাধারণত দু প্রকার হয়, এক হচ্ছে ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিড। নেক্সট আমরা যেটা করব, ক্লাসিফিকেশন অফ সলিড, অর্থাৎ কঠিনের শ্রেণীবিন্যাস। কঠিনের শ্রেণীবিন্যাস করতে গেলে কঠিন সাধারণত দুই প্রকার হয়, সেই দুই প্রকার কী কী আমরা দেখি। প্রথম যেটা হচ্ছে ক্লাস আকার কঠিন বা ক্রিস্টালাইন সলিড, এটা হচ্ছে প্রথম টাইপ। দ্বিতীয় টাইপটা আমরা দেখব। দ্বিতীয় টাইপটা কি, অনিয়তাকার কঠিন, যেটা আমরা ইংরেজিতে কী বলি, অ্যামরফাস সলিড। তাহলে সলিড সাধারণত কি দুই প্রকার, কী কী? এক হচ্ছে ক্লাস আকার কঠিন বা ক্রিস্টালাইন সলিড, দুই হচ্ছে অনিয়তাকার কঠিন বা অ্যামরফাস সলিড। এই দুই ধরনের সলিড আমরা ভাগে পেয়েছি, কেমন? এই ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিড, এদের বৈশিষ্ট্য কী, এদের ধর্মটা কী, এদের গঠন কী আকৃতি হয়, এই দুটো নিয়ে আমরা
কী করব, প্যারালাল আলোচনা করব, অর্থাৎ পাশাপাশি রেখে দুটোর ধর্ম, বৈশিষ্ট্য, আকার, গঠন এগুলো আমরা আলোচনা করছি। বাম পাশে আমরা ক্রিস্টালাইন সলিড রয়েছে, আর হচ্ছে ডান পাশে অ্যামরফাস সলিড রয়েছে। এর বৈশিষ্ট্যগুলো এবারে আরম্ভ করছি। প্রথমত কি, ক্রিস্টালাইন সলিড যেটা হচ্ছে কেলাসাকার আজও কঠিন, তাদের হচ্ছে নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে, আর অ্যামরফাস সলিডের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার থাকে না। ঠিক আছে, এবারে কী রকমের আকৃতি সেটা আমরা একটা চিত্র আঁকলে বুঝতে পারবো। দেখো এখানে যদি আমরা কণা তো স্ফেরিক্যাল অবস্থায় আছে, তো তার যদি সেন্টারগুলোকে আমরা প্লট করি, এখানে যে সেন্টারগুলো, এগুলো সবকটা হচ্ছে সেন্টারগুলো দেখিয়েছি। এখানে 2D যেহেতু দেখাচ্ছি আমি, সেই ক্ষেত্রে আমি স্ফেরিক্যালটাকে পুরোটাকে নিয়ে বা কণাটিকে পুরোটা চিত্র দিয়ে দেখালে আমরা ওই সেন্টারগুলোর কীরকম অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা বুঝতে পারবো না। তাই আমরা কী করেছি, তাদের সেন্টারগুলোকে কাল্পনিকভাবে ধরেছি। তাহলে একটা হচ্ছে কি আছে, হোয়াইট, তারপর হচ্ছে ব্ল্যাক, তারপর হোয়াইট, তারপর ব্ল্যাক, এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে সাজানো আছে। তোমরা লক্ষ্য করো, দেখো এখানে হচ্ছে এই ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে একটা রেগুলার আর হচ্ছে কি লং রেঞ্জের মধ্যে অ্যারেঞ্জমেন্ট বর্তমান, অর্থাৎ একটা সামান্তরিকভাবে ক্রমাগত যে সিস্টেমেটিক যে গঠন কাঠামো সেটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে। যেমন হোয়াইট ব্ল্যাক, হোয়াইট ব্ল্যাক এইভাবে আছে। তারপর নেক্সট টাইম দ্বিতীয়টা দেখো ব্ল্যাক, তারপর আবার কি আছে হোয়াইট, তারপর ব্ল্যাক, তারপর হোয়াইট, আবার তৃতীয়ত হচ্ছে হোয়াইট ব্ল্যাক হোয়াইট। তাহলে এগুলো কি একটা সিস্টেমেটিকভাবে পরপর হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট অ্যারেঞ্জমেন্টগুলো লং রেঞ্জ পর্যন্ত, অর্থাৎ অনেকটা পর্যন্ত বিস্তৃত আছে শৃঙ্খলাকারভাবে। ঠিক আছে, তাই আমরা একে কী করবো, একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার, অর্থাৎ রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ ক্রিস্টাল পার্টিকেল অফ লং রেঞ্জ। কিন্তু আমরা অ্যামরফাস সলিডের ক্ষেত্রে এই রেগুলার যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা পাবো, কিন্তু সেটা লং রেঞ্জ হবে না, অর্থাৎ দীর্ঘ বিস্তৃত হবে না। সেটা কিভাবে হচ্ছে বা কেমন হতে পারে তার একটা ছোট্ট উদাহরণ বা চিত্র দিচ্ছে। দেখো অ্যামরফাস সলিডের ক্ষেত্রে দেখো হোয়াইট হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, হোয়াইট হোয়াইট হোয়াইট, তারপর কিছুটা গ্যাপ, তারপর আবার কি আছে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক, হোয়াইট ব্ল্যাক হোয়াইট। অর্থাৎ এই ক্রিস্টালাইন সলিডের সঙ্গে যদি আমরা অ্যামরফাস সলিডের তুলনা করি, এই ক্ষেত্রে কি রেগুলার অর্থাৎ ক্রমাগত একটা দীর্ঘ শৃঙ্খল বরাবর তাদের জিওমেট্রিক যে পয়েন্টগুলো সেগুলো ফিক্সড ছিল, পুনরাবৃত্তি হচ্ছিল। কিন্তু অ্যামরফাস সলিডের ক্ষেত্রে সেই স্ট্রাকচারের পুনরাবৃত্তি হচ্ছে না, কারণ এই ক্ষেত্রে হচ্ছে দেখো কোনো রকমের অ্যারেঞ্জমেন্ট মানছে না। তারপরে দেখো কিছুটা বিস্তৃত বলা যাবে না, কিছুটা দৈর্ঘ্য পর্যন্ত বা শর্ট রেঞ্জের মধ্যে এর কিন্তু পয়েন্টগুলো অর্থাৎ কণাগুলির অ্যারেঞ্জমেন্টটা অনেকটাই কি রেগুলার অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয় বা দীর্ঘ বিস্তৃত হবে না। বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? এরপর ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিডের মধ্যে তাদের মেল্টিং পয়েন্টের যে কী পার্থক্য বা কী পরিবর্তন বা কী বৈশিষ্ট্য লক্ষ্য করব সেটা আমরা দেখি। সাধারণত হচ্ছে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট একটা নির্দিষ্ট ফিক্সড থাকবে, নির্দিষ্ট একটা মেল্টিং পয়েন্ট থাকবে। যেমন যদি আমরা লোহার ক্ষেত্রে ধরি আয়রনের একটা নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট আছে, যে কপারের নির্দিষ্ট একটা মেল্টিং পয়েন্ট থাকবে, অর্থাৎ এদের মেল্টিং পয়েন্ট একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে। আর হচ্ছে কি পার্টিকুলার মেটালের ক্ষেত্রে বা ক্রিস্টাল সলিডের ক্ষেত্রে পার্টিকুলার হচ্ছে তার মেল্টিং পয়েন্ট দেখাবে, অর্থাৎ যে মেল্টিং পয়েন্ট। আর অ্যামরফাস সলিডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট কোনো নির্দিষ্ট থাকে না। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই, যদি কোনো পিভিসি বা আমরা প্লাস্টিকের কথা হয়, ঠিক আছে, প্লাস্টিক তাদের হচ্ছে যদি আমরা মেল্ট করতে চাই, তাহলে কোনো অংশ আগে মেল্ট হবে, আবার কোনো অংশ পরে মেল্ট হবে, অর্থাৎ এদের অসামঞ্জস্য থাকে, আগে পরে মেল্ট হয়। এদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মেল্টিং পয়েন্টে এরা পুরোটাই মেল্ট হয় না। ঠিক আছে, ক্রিস্টালাইন সলিডকে আমরা ট্রু সলিড বলবো, অর্থাৎ এটা এক প্রকার সত্যিকারের সলিড বা ট্রু সলিড যেটা আমরা বলে থাকি। আর অ্যামরফাস সলিড কিন্তু ট্রু সলিড নয়, এটা প্রিসিউডো বা সিউডো সলিড, অর্থাৎ এগুলো হচ্ছে ছদ্ম ক্রিস্টাল, ছদ্ম সলিড, যেটাকে আমরা কি বলতে পারি, আরও একটা নাম আছে এর অ্যামরফাস সলিডের, সুপার কোল্ড ভিসকাস লিকুইড। কি সেটা আমরা বলছি।
সিউডো সলিড বা সুপার কোল্ড ভিসকাস লিকুইড বলতে একটা উদাহরণ আমাদের প্রত্যেকের বাড়িতেই সেটা দেখতে পারবো। যদি সেটা 5-10 বছরের পুরাতন কোনো বাড়ির জানালায় যদি কোনো কাচের প্লেট বসানো থাকে বা কাচ দিয়ে জানলা করা থাকে, সেই জানলার কাজগুলো আমরা যদি দেখি, ওপরের দিকটা কি হয়, এটা ধরলাম নতুন অবস্থাতে কাচের জানালার বেদ দুটার ক্ষেত্রে হচ্ছে সমান আছে, কেমন? এই বেদটা হচ্ছে থিকনেসটা হচ্ছে সব ক্ষেত্রেই সমান। কিন্তু এটা 5 বছর বা 10 বছর পর দেখা যাবে এদের মধ্যে একটা ভিসকাস লিকুইড এর মতো কাজ হবে, অর্থাৎ কাজগুলো উপরে থাকা কাজগুলো কী হয়, নিচের দিকে একটা হচ্ছে প্রবাহিত হওয়ার টেন্ডেন্সি থাকে, যার ফলে নিচের দিকটা কি হয়, বেদটা মোটা হয়ে যায় আর উপরের দিকটা তুলনামূলক সরু হয়ে যায়। আশা করি তোমরা বাড়িতে যদি কোনো এরকম কাজ থাকে 5-10 বছর হয়ে গেছে, সেই কাছের জানলার ওই কাজকে তোমরা হাত দিয়ে দেখে অনুভব করতে পারবে, ঠিক আছে? ক্রিস্টালাইন সলিড হচ্ছে ইনকম্প্রেসিবল, অর্থাৎ কম্প্রেসিবিলিটি সংনম্রতা নেই, কিন্তু অ্যামরফাস সলিডের ক্ষেত্রে কিছু পরিমাণ সংনম্রতা আছে, যার জন্য এটা হচ্ছে লো কম্প্রেসিবল। আরেকটা পয়েন্ট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি, যে ক্রিস্টালাইন যে কেলাসগুলো হচ্ছে অসমসারক অর্থাৎ অ্যানাইসোট্রপিক হয়ে থাকবে, আর অ্যামরফসগুলো হচ্ছে আইসোট্রপিক হয়ে থাকবে অর্থাৎ সমসারক অবস্থায় থাকে। এবারে আমরা কি জানবো যে অ্যানাইসোট্রপিক জিনিসটা কি আর আইসোট্রপিক জিনিসটা কি। এই সমস্ত যে সলিডের ক্ষেত্রে যে ফিজিক্যাল প্রপার্টি, যেমন হচ্ছে রোধ, তাপীয় পরিবাহিতা, প্রতিসরাঙ্ক, এই সমস্ত যে ফিজিক্যাল বা ভৌত যে ধর্মগুলো, সেই ধর্মগুলো যে ডিফারেন্ট ডাইরেকশনে কিন্তু কি থাকবে, ডিফারেন্ট ডাইরেকশনে ডিফারেন্ট হবে, অর্থাৎ আলাদা হবে, বিভিন্ন ডাইরেকশনে বিভিন্ন হয়। সেটা কেমন হয়, উদাহরণটা দেখো তোমরা। এটা দেখো অভ্র, অভ্রের হচ্ছে অর্থাৎ মাইকার যে সলিড, সেই সলিডে হচ্ছে অ্যারেঞ্জমেন্টগুলো আমরা দিয়েছি। এই মাইকার সলিডের অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে হচ্ছে দেখো উপর থেকে নিচ বরাবর এই বরাবর একই রকম বা একই ধরনের কণা বর্তমান, ঠিক আছে? তারপর এই বরাবর যদি আমরা দেখতে চাই, একটা হচ্ছে আলাদা আসছে, তারপরে আবার একটা আসছে, তারপরে মানে পরস্পর একটার পর একটা গ্যাপ করে নতুন অ্যারেঞ্জমেন্ট দেখা দিচ্ছে। ফলে অভ্রকে যদি আমরা লম্ব বরাবর অর্থাৎ এই বরাবর যদি আমরা ফোর্স দিই, তাহলে অভ্রটাকে আমরা ভাঙতে পারবো না, অর্থাৎ তার যে ভেঙে যাওয়ার ক্ষমতাটা অনেকটা বেশি হয়। লম্বভাবে যদি বল প্রয়োগ করি, তাহলে তার ভেঙে যাওয়ার প্রবণতা অনেকটা কমে যায়, অর্থাৎ ভাঙা যায় না। কারণ যখন লম্বভাবে আমরা বল প্রয়োগ করি, তখন হচ্ছে এই যে কণাগুলোর অ্যারেঞ্জমেন্টগুলো পরপর দেখো, একটা কণার পর একটা কণা বেশি পরিমাণ কণা অবস্থান করবে, ফলে হচ্ছে ওই ফোর্সটাকে বাধা দেবে। কিন্তু যদি অনুভূমিকভাবে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে কি হয়, অনুভূমিকভাবে বল প্রয়োগ করলে যদি আমরা বলটা প্রয়োগ করি, তাহলে কি হয়, ডিফারেন্ট কণা আসছে, যার ফলে এদের ভাঙার প্রবণতাটা বেশি থাকে, অর্থাৎ সহজে ভেঙে যাবে অনুভূমিকভাবে বল প্রয়োগ করলে। কিন্তু লম্বভাবে প্রয়োগ করলে সেক্ষেত্রে হচ্ছে অভ্রটা ভেঙে যায় না, অর্থাৎ ঘাত সহ্য করার প্রবণতা অনেকটাই বেশি, কারণ এদের অ্যারেঞ্জমেন্টটাই এর জন্য দায়ী। আমরা কী জানতে হলে অ্যানাইসোট্রপিক, ওকে, অর্থাৎ অসমসারকতা। ফিজিক্যাল প্রপার্টিগুলো ডিফারেন্ট ডাইরেকশনে ডিফারেন্ট হয়, কিন্তু আইসোট্রপিকের ক্ষেত্রে ফিজিক্যাল প্রপার্টিগুলো অর্থাৎ ভৌত ধর্মগুলো বিভিন্ন ডাইরেকশনে বিভিন্ন হয় না, অর্থাৎ যেই ডাইরেকশনে যায় না কেন, সেটা এক্স ডাইরেকশনেও যেতে পারি, ওয়াই ডাইরেকশনেও যেতে পারি, সব ডাইরেকশনের ক্ষেত্রে কিন্তু এদের কী হয়, আইসোট্রপিক হয়, অর্থাৎ একই রকম হয় ফিজিক্যাল প্রপার্টিগুলো। দেখো এই অ্যানাইসোট্রপিক আর আইসোট্রপিকের একটা উদাহরণ দিলে আরও ভালো বুঝতে পারবে। স্বাভাবিকভাবে যদি আমরা ধরলাম স্কুলের প্রার্থনাতে একটা লাইনে কি আছে, একটা লাইন বরাবর হচ্ছে মেয়েরা আছে, তারপরের লাইনে কি আছে, ছেলেরা আছে, তারপরের লাইনে হচ্ছে মেয়েরা আছে, তারপরের লাইনে ছেলেরা আছে। এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে আমরা লাইনগুলো দাঁড়িয়ে প্রার্থনা করছি। তো এই যে পর মেয়েগুলো, তারপরে আবার পরের লাইনে হচ্ছে ছেলেগুলো, তারপরের লাইনে মেয়ে, তারপরের লাইনে হচ্ছে ছেলে, যে এই যে অ্যারেঞ্জমেন্ট এসছে, এটা কিন্তু অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে হয়, যার ফলে যদি আমরা এই লাইন বরাবর প্রথম লাইন বরাবর যাই, তাহলে আমরা কী দেখতে পাবো, সবকটাই মেয়ে। আর দ্বিতীয় লাইন বরাবর যদি আমি তাকিয়ে থাকি সামনে লাইনের দিকে, তাহলে কি সবকটাই হচ্ছে কি ছেলে, তাহলে কোনো পার্থক্য নেই। এর ফলে কি হয়, এদের যে স্ট্রাকচারটা দেখো, এই অভ্রের যে স্ট্রাকচার তার সঙ্গে কিন্তু অনেকটাই মিল আছে, কেমন?
তাহলে সবকটাই যদি ছেলে থাকে, যদি একটা লাইন দাঁড়িয়ে গেলাম, দ্বিতীয় লাইন, এটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন বরাবর আমি ওই লাইনটাকে কী করবো, বল প্রয়োগ করছি, তাহলে ছেলে আছে, তারা সাধারণত কি বেশি পরিমাণ বল প্রয়োগ করবে। আমি যদি কোনো বাধা দিই, ঠেলে দিতে চাই, তাহলে কিন্তু তারা কি অনেকটাই প্রতিহত করবে। কিন্তু মেয়েদের যে লাইন, তাতে যদি বল প্রয়োগ করি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা দুর্বল, কেমন, তারা কম বল প্রয়োগ করবে। কথাটা আমার বুঝতে পারছো তো? ঠিক সেই রকম হচ্ছে অভ্রের ক্ষেত্রে এখানে উঠেছে। এবারে আইসোট্রপিকটা বোঝার জন্য দেখো, রেশন দোকানের কথাই ভাবো। রেশন দোকানে হচ্ছে মাল নেওয়ার জন্য, এখন তো কোভিড-19 জন্য সবাইকে বিনামূল্যে দেওয়া হচ্ছে রেশন, এই জন্য সবাই রেশন দোকানে চলে গিয়েছে। কেমন, এখানে এ আছে, বি আছে, সি, ডি, এরা চতুর্দিক দিয়ে ঘিরেছে। গ্রামের লোক তো সবাই একসঙ্গে জটলা করে আগে নেবে বলে তাড়াহুড়ো করছে। ঠিক সেই রকম কন্ডিশনে আমরা এ, বি, সি, ডি করলাম। তারপর দেখা যাচ্ছে এর পর কে আছে, এর পর সি আছে, বি এর পর এ আছে, তারপরে সি এর পর ডি আছে, ডি এর পর কি আছে, এ আছে বা বি আছে। এইরকম অ্যারেঞ্জমেন্টগুলো কি আলাদা আলাদা ধরনের হয়ে যাচ্ছে। কেমন, তো যদি আমি কোনো একটা লাইন বরাবর দেখি, তাহলে কি দেখতে পাবো, এ আছে, বি আছে, অর্থাৎ মেয়েও আছে, বাচ্চাও আছে, আবার কি ছেলেও আছে। আবার পাশ ঘুরে আমি ডান দিকে অন্য লাইনটা দেখছি, সেখানেও মেয়ে, ছেলে, আবার বাচ্চা, সবকটাই মেশামেশি আছে। অর্থাৎ এখানে সবকটাই কি আইসোট্রপিক অবস্থায় আছে, মানে যেই দিকে তাকাবো একই রকম অবস্থা, কোনো রকম অ্যারেঞ্জমেন্ট এখানে লক্ষ্য করা যাচ্ছে না। বোঝা গেল জিনিসটা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে তোমাদের এমসিকিউ, কি যে কোন ধরনের কঠিনে অ্যানাইসোট্রপিক ধর্মটা বর্তমান তো দেখা যায়। চারটা অপশন দেবে, ক্রিস্টালাইন সলিড, অ্যামরফাস সলিড, আর কোনোটিই নয় বা উভয়। সাধারণত আমরা কি দেখবো, যে অনেক স্ত্রী কী করবে, উভয় করে দেবে। কারণ কি, যেহেতু হচ্ছে ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিড হচ্ছে, এগুলো হচ্ছে কি সলিড, তাই এদের কি অ্যানাইসোট্রপিকটা ঠিক দেবে। কিন্তু আমাদের ভেবে দেখতে হবে যে ক্রিস্টালাইন সলিডটাই হচ্ছে কি দেখাবে, অ্যানাইসোট্রপিক ধর্ম দেখায়, আর হচ্ছে অ্যামরফাস সলিডটা কি দেখায়, আইসোট্রপিক ধর্ম দেখায়। বুঝা গেল? কোশ্চেনটা পারবে তোমরা। এবারে আমরা জানবো যে কেলাসাকার যে কঠিনের শ্রেণীবিন্যাস, অর্থাৎ ক্রিস্টালাইন সলিডের যে শ্রেণীবিন্যাস বা ক্রিস্টালাইন সলিড কত প্রকার হয়, কী কী। কেমন, ক্রিস্টালাইন সলিড প্রধানত 4 প্রকার হয়: আয়নিক সলিড, মেটালিক সলিড, কোভ্যালেন্ট সলিড, আর হচ্ছে মলিকুলার সলিড। আয়নিক বলতে কি, আয়নীয় সলিড। মেটালিক সলিড ধাতব কঠিন। কোভ্যালেন্ট সমযোজী কঠিন যেটা। আর মলিকুলার বলতে মলিকুলার সলিড। আবার মলিকুলার সলিডকে আবার 3 ভাগে ভাগ করা হয়। মলিকুলার সলিড হচ্ছে নন পোলার সলিড, আর হচ্ছে পোলার সলিড, আর হাইড্রোজেন বন্ডেড সলিড। নন পোলার সলিড বলতে যার হচ্ছে ধ্রুবায়ন ক্ষমতাটা নেই, অধ্রুবীয়। আর পোলার সলিড যেটা ধ্রুবীয় সলিড, মানে যে সলিডের ধ্রুবায়ন ক্ষমতা বেশি আছে তাকে পোলার সলিড বলবো। আর যে সলিডগুলো, যে মলিকুলার সলিডগুলো হাইড্রোজেন বন্ড করে সলিড গঠন করে, তাকে হাইড্রোজেন বন্ডেড সলিড বলবো। বুঝা গেল? এবারে আমরা ক্রিস্টালাইন সলিডের যে 4 ভাগে ভাগ করেছিলাম, তাদের বৈশিষ্ট্যগুলো আমরা একটা ছকের মাধ্যমে পারস্পরিক তুলনা করে আলোচনা করব। এবার দেখেছি আয়নিক সলিড, মেটালিক সলিড, কোভ্যালেন্ট সলিড আর মলিকুলার সলিড। প্রথম পয়েন্ট আসছে, আয়নিক সলিডের মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়ন বর্তমান থাকবে, অর্থাৎ পজিটিভ আধানযুক্ত মেটালও থাকবে, আবার হচ্ছে নেগেটিভ ক্যাটায়ন আর অ্যানায়ন বর্তমান থাকবে, যেটা হচ্ছে অ্যাটমগুলো ক্যাটায়ন চার্জযুক্ত হতে পারে, আবার অ্যানায়ন চার্জযুক্ত হতে পারে। মেটালিক সলিডগুলো হচ্ছে সাধারণত হচ্ছে মেটাল অ্যাটম বর্তমান থাকবে। শুধু মেটাল অ্যাটম কীভাবে থাকবে, শুধু তো মেটাল অ্যাটম এইভাবে থাকতে পারে না, সেটা কী হয়, আয়ন হিসেবে থাকবে। যদি আমরা আয়রন ধরি, আয়রনটা কী অবস্থায় থাকবে, আয়ন হিসেবে, 2+ আয়ন হিসেবে অনেকগুলো আয়রন পরস্পর অবস্থান করবে শরীরের মধ্যে। এখানে একটা কোশ্চেন হয়তো তোমাদের মনে আসতে পারে যে পজিটিভ আধানযুক্ত যে আয়রন, সেগুলো পরস্পর কীভাবে সলিড হিসেবে অবস্থান করছে। এদের মধ্যে যে পজিটিভ আধান হলো, আয়রন থেকে পজিটিভ আধান 2+ হলো, এখানে থাকা যে ইলেকট্রনগুলো কী অবস্থায় থাকবে, ক্লাউড আকারে। এরা কী হয়, এই টোটাল সলিডের মধ্যে মেঘ আকারে, ইলেকট্রনের একটা মেঘ আকারে অবস্থান করে, এবং সেই ইলেকট্রনের মেঘটাই হচ্ছে এদের বাইন্ডিং শক্তিটাকে বৃদ্ধি করে। কেমন? আর কোভ্যালেন্ট সলিডের ক্ষেত্রে নন মেটালিক অ্যাটম বর্তমান, কোনো অধাতব অ্যাটমগুলো বর্তমান। আর হচ্ছে মলিকুলার অ্যাটম থাকবে, মলিকুলার সলিডের ক্ষেত্রে কেবলমাত্র মলিকুলার অ্যাটমগুলো বর্তমান।
এখানে গুরুত্বপূর্ণ বলতে মেটাল অ্যাটম বর্তমান থাকবে, আর তাদের মধ্যে যে প্যাকিং স্ট্রাকচারটা বা যে ক্লোজ প্যাক যে হচ্ছে সেটা কী কারণে হচ্ছে, কী বললাম, যে ইলেকট্রন ক্লাউডের ফলে যে অ্যাট্রাকশন ফোর্সটা সেটা হচ্ছে এদের ক্লোজ প্যাকিংয়ের জন্য দেয়। দেখো আয়নিক সলিডগুলো তাদের মধ্যে আকর্ষণ বলটা কি, ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল হবে। আর মেটাল সলিডের ক্ষেত্রে হচ্ছে মেটালিক বন্ড, মেটালিক যে বন্ড সেটা মেটালিক বন্ড। আর হচ্ছে কোভ্যালেন্ট সলিডের ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড। আর মলিকুলার সলিডের ক্ষেত্রে অবশ্যই ভ্যান ডার ওয়াল বন্ড থাকবে। এবারে আসছে এদের যদি আমরা চারজনের তড়িৎ পরিবাহিতা তুলনা করি, তড়িৎ পরিবাহিতা বা কন্ডাক্টেন্স, যদি কন্ডাক্টেন্স এদের তুলনা করি তাহলে আমরা কি জানবো, প্রথমত হচ্ছে আয়নিক সলিড হচ্ছে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করবে। আর হচ্ছে তোমার মেটালিক সলিডের ক্ষেত্রে এটা তো মেটাল অবস্থায় তো থাকে, এদের হচ্ছে তোমার তড়িৎ পরিবাহিতা অনেকটাই বেশি হাই, তড়িৎ পরিবাহিতা হচ্ছে অনেকটাই হাই হবে কাদের থেকে, আয়নিক সলিডের থেকে। কারণ আয়নিক সলিডগুলো কেবলমাত্র গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কঠিন অবস্থায় না। কিন্তু মেটালিক সলিডটা হচ্ছে মেটাল অবস্থা সব অবস্থাতেই এটা তড়িৎ পরিবহন করবে। ঠিক আছে, এবার হচ্ছে কোভ্যালেন্ট সলিডের হচ্ছে তড়িৎ পরিবাহিতা লো হবে, মলিকুলার যে সলিডের ক্ষেত্রে হচ্ছে লো। বুঝা যাচ্ছে? এবার আছে কি মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট যদি আমরা পারস্পরিক আলোচনা করি তাহলে দেখবো আমরা যে আয়নিক সলিডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্টটা হাই হয়। যেমন হচ্ছে যদি আমরা NaCl ধরি, এটা কি হয় Na প্লাস আর হচ্ছে Cl মাইনাস আকারে আয়ন হিসেবে থাকে, আর একটা কম্প্যাক্ট স্ট্রাকচার আয়নিক সলিড ফর্মেশন করবে, যার ফলে এদের হচ্ছে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট অনেকটাই বেশি হয়। ঠিক আছে, এরপর হচ্ছে মেটালিক সলিডের ক্ষেত্রে হচ্ছে মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট নির্দিষ্ট থাকবে আর হচ্ছে হাই হবে। কিন্তু কোভ্যালেন্ট সলিডের ক্ষেত্রে যদি আমরা ধরি অর্থাৎ সমযোজী বন্ধন থাকবে, কোভ্যালেন্ট সলিডের মধ্যে অ্যাটমগুলো কি সমযোজী বন্ধনে অবস্থান করে, সমযোজী বন্ধন যেমন কার্বন কার্বন, সিলিকন সিলিকন, এইভাবে হচ্ছে সমযোজী বন্ধন। ফলে সমযোজী বন্ধন থাকার ফলে এদের কি হয়, এদের হচ্ছে মেল্টিং পয়েন্ট আর হচ্ছে বয়েলিং পয়েন্ট ভেরি হাই হয়, ভেরি হাই। উদাহরণস্বরূপ আমরা কি বলি যে হিরকের ক্ষেত্রে, হিরকের মধ্যে কি কার্বনের একটা রূপভেদ, অর্থাৎ কার্বনের রূপভেদ তার মধ্যে কি কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করবে। আর কোভ্যালেন্ট বন্ড থাকে বলে হিরক সব থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যা আছে তাদের মধ্যে সব থেকে হচ্ছে বেশি কি হয়, মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট হাই হবে, ভেরি হাই। এই জন্য হচ্ছে এটা ভেরি হাই কোভ্যালেন্টের ক্ষেত্রে। আর মলিকুলার যে সলিডের ক্ষেত্রে কিন্তু লো হয়, মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট লো হয়। দেখো এই চারটা সলিডের হচ্ছে উদাহরণ দিয়েছি কি, আয়নিক সলিড NaCl KCl আরও ভালো CaCl2 হবে। মেটালিক যে সলিডের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে আয়রন, পার্টিকুলার আয়রন দিয়ে হবে, জিঙ্ক পার্টিকুলার জিঙ্ক দিয়ে সলিড গঠন হবে, কপার পার্টিকুলার কপার দিয়ে সলিডটা গঠন হবে, BTC ইত্যাদি। আর কোভ্যালেন্ট সলিডের ক্ষেত্রে যেমন হিরকের ক্ষেত্রে বললাম, আর সিলিকার ক্ষেত্রে বললাম, আবার সালফারের ক্ষেত্রে হচ্ছে SS বন্ধন কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করবে। আর মলিকুলার সলিডের ক্ষেত্রে হচ্ছে ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, SO2 এটসেট্রা। ওকে, তাহলে আজকে আমরা যা জানলাম তা সেগুলো আজ পর্যন্ত থাক। এর পরের দিন আমরা নেক্সট যে ক্লাস নিয়ে আসবো সেটা হচ্ছে ক্লাস চালক ইউনিট সেল। আর ইউনিট সেলের যে শেপ কেমন হবে, তাদের অ্যারেঞ্জমেন্ট কেমন হয়, তাদের মধ্যে সিম্পল কিউব কেমন, আর হচ্ছে বডি সেন্টার কিউব কেমন হবে, ফেস সেন্টার কিউব কেমন হবে, তাদের ত্রিমাত্রিক গঠনাকৃতি সব কিছু অ্যানিমেশনের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।